হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর অন্তর্গত যে কাজগুলো আছে সেগুলো দেখব। তা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর আমাদের যে উপরে হোম ইনসার্ট, তো আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে আমি কিন্তু গত পর্বে আপনাদের কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এই কাজগুলো দেখিয়েছি। তো এই পর্বে আমরা চলে আসবো হেডারের কাজটা। তো হেডারের কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো হেডার হচ্ছে আমাদের ডকুমেন্টের উপরের যে অংশ, এটাকে বলা হয় টপ হেডার বা টপ মার্জিন, নিচের এটাকে বলা হয় বটম মার্জিন। তো এই হেডার এবং ফুটারে যদি কোনো তথ্য আমরা অ্যাড করি, সেটা এক পেজে অ্যাড করলে সব পেজেই পেয়ে যাবেন। তো আমরা প্রথমে হেডারে যাব। হেডারে গিয়ে হেডার ওপেন করার পর আমাদের হেডারে কিছু এখানে ডিফল্ট দেওয়া আছে, যেমন এটা ব্ল্যাঙ্ক, এটা 3 কলাম, এগুলা কিছু ডিফল্ট আমাদের হেডার দেওয়া আছে। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, না হলে এখান থেকে এডিট হেডারে যাব। এডিট হেডারে যাওয়ার পর আমাদের উপরে একটা হেডারের একটা মার্জিন চলে আসবে। তো হেডারে আমরা যদি কোনো কিছু লিখি, সেটা এক পেজে লিখলে কিন্তু প্রতি পেজে পেজেই থেকে যাবে। তো এখানে আমরা যদি লিখি ইংলিশ ফর টুডে, লেখার পরে আমরা এটা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করি। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু ডকুমেন্টের উপরে ইংলিশ ফর টুডে লেখাটা আসছে। তো এটা আমি ফার্স্ট পেজে লিখছি। তো দেখি আমরা একটু সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজেও দেখেন ভিউয়ার্স এটা কিন্তু চলে আসছে। তো এটা যখন আমরা প্রিন্ট করব তখন প্রতি পেজের উপরে এই হেডারটা কিন্তু থেকে যাবে। তো হেডারের সুবিধা হচ্ছে এক পেজে যখন আমরা কোনো কিছু লিখবো সেটা প্রতি পেজে আমরা পেয়ে যাব। তো হেডারে আমরা এভাবে টেক্সট অ্যাড করতে পারি। তা আমরা আবার হেডারে যাই, ইনসার্টে গিয়ে হেডার, এডিট হেডার, এখানে আমরা টেক্সট অ্যাড করলাম। এখন যদি আমি মাঝে যেতে চাই, তো একটা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে দেখেন ভিউয়ার্স আমার আইবিএমটা মাঝে চলে গেছে। এখন এখানে যদি আমি পেজ নাম্বার দিতে চাই, তাহলে যেতে হবে আমার এখানে পেজ নাম্বার, কারেন্ট পজিশন। তো প্লেন নাম্বার দিতে পারি আমরা, এভাবে পেজ নাম্বার দিতে পারি, পেজ 1/1। এখানে বিভিন্ন ধরনের পেজ নাম্বারের স্টাইল আছে, আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো পেজ নাম্বার আমরা এভাবে দিই, পেজ লেখা উঠবে 1 পেজ। তো ভিউয়ার্স দেখেন এটা কি পেজ 1 আসছে। তো এইভাবে আমি পেজ নাম্বার অ্যাড করতে পারি। আবার যদি রাইট সাইডে কোনো কিছু লিখতে চাই, তাহলে আরেকটা ট্যাব দেবো। ট্যাব দিলে আইবিএমটা কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে। তো রাইটেও আমরা ইচ্ছা মতো কি করতে পারি, অ্যাড করতে পারি। তো যদি মনে করেন এখানে ডেট অ্যান্ড টাইম দেবেন, তখন ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবেন। করার পর দেখেন ভিউয়ার্স এখানে ডেট অ্যান্ড টাইমের চার্ট চলে আসছে। আপনার এখান থেকে ডেট অ্যান্ড টাইম, যেমন আজ ফ্রাইডে আগস্ট, এটা আমরা সিলেক্ট করে দিই। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু ডেটটা চলে আসছে, এটা আমরা ক্লোজ করে দিই। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমাদের হেডারে যেভাবে আমরা 3টা পজিশনে অ্যাড করছি, এভাবে আমরা প্রতি পেজের পজিশনে কিন্তু এই হেডারটা পেয়ে যাব। এভাবে আপনি সহজেই হেডারের মাধ্যমে ডকুমেন্টে কাজ করতে পারবেন। তো আবার ইনসার্টে যাই। ভিউয়ার্স এই হেডারটা যদি উঠাই দিতে চাই, হেডারে যাব, হেডারে ক্লিক করে দেখেন রিমুভ হেডার আছে। তো রিমুভ হেডারে ক্লিক করলে হেডারটা আমার এখান থেকে উঠে যাবে। তো এইভাবে আমরা হেডারে কোনো তথ্য দিতে পারি, আবার হেডার থেকে কোনো তথ্য উঠায়ও দিতে পারি। তো আমরা আবার হেডারে যাই। হেডারে গিয়ে ভিউয়ার্স দেখেন এখান থেকে আমরা এইগুলো সিলেক্ট করি। যদি এখান থেকে আমরা একটা হেডার সিলেক্ট করি, দেখি আমরা একটু নিচে যাই, এখানে দেখেন অনেক ধরনের হেডার আছে। তো আমরা একটা কালারফুল হেডার, তো ভিউয়ার্স এটা আমরা সিলেক্ট করি। দেখেন ভিউয়ার্স এখানে লেখা আসছে কিন্তু ডকুমেন্ট টাইটেল। তো আমি হেডারে ডকুমেন্ট টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। এটা দেখেন সুন্দর একটা বর্ডার আসছে। এই কালারটা যখন আমরা ডকুমেন্ট প্রিন্ট দেবো, তখন কিন্তু এটা ডকুমেন্টে প্রিন্ট হিসাবে চলে আসবে। এইভাবে আমরা বিভিন্ন স্টাইলের হেডার আমি ব্যবহার করতে পারি। এটা উঠাই দিতে চাইলে আমরা ইনসার্টে যাব, হেডারে গিয়ে দেবো রিমুভ হেডার। ভিউয়ার্স আমার হেডার কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে হেডার সিলেক্ট করে দিতে পারেন, আবার রিমুভ হেডারের মাধ্যমে হেডার আমরা উঠাই দিতে পারি। হেডারের যে কাজটা আমরা দেখলাম, সেভাবে আমরা ফুটারেরও কাজ করতে পারি। তো ফুটারে যাব, ফুটারে গিয়ে দেখেন ভিউয়ার্স আমরা হেডারে যেভাবে ব্যবহার করছি, ফুটারটাও দেবো। ফুটারটা হচ্ছে পেজের নিচের অংশ। তো আমরা এখান থেকে একটা ফুটার সিলেক্ট করি। তো ভিউয়ার্স আমরা এই ফুটারটা সিলেক্ট করি, দেখি আমাদের পেজের নিচে কিন্তু ফুটারটা চলে আসে। দেখেন একটা ব্ল্যাক একটা দাগ, এখানে ডান পাশে আছে পেজ নাম্বার, এখানে কি দিতে পারবেন, ডেট। তো এইভাবে আমরা হেডারেও যেভাবে ব্যবহার করব, ফুটারেও ঠিক সেম ভাবে ব্যবহার করব। তো আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমার কিন্তু পেজের এখানে 1 পেজ, এখানে 2 পেজ, এখানে আমরা ডেটটা দিইনি বলে এখানে ডেটটা শো করছে। যখন আমরা এই ফাইলটা প্রিন্টে যাব, প্রিন্টে যখন যাব ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু পেজ 1, পেজ 2 এভাবে কিন্তু শো করবে। তো এটা একটা সুন্দর, আমার কিন্তু ডকুমেন্টটা যখন প্রিন্ট করব তখন আমার এরকম একটা কালারফুল ভাবে প্রিন্ট হয়ে যাবে। তো হেডার ফুটারের কাজ কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আশা করি। হেডার ফুটারের কাজ আপনারা এটা হেডারটা উঠে দিতে চাইলে হেডার ফুটারে গিয়ে আমরা এখান থেকে দেব রিমুভ ফুটার, তাহলে ফুটারটা কি হবে, উঠে যাবে।
আর যদি আমরা শুধু পেজ নাম্বার দিতে চাই ভিউয়ার্স, তাহলে পেজ নাম্বার দিতে গেলে আমাদের এখানে শুধু পেজ নাম্বার আছে। তো পেজ নাম্বারে ক্লিক করে আমরা টপ অফ পেজ নাম্বার দেওয়া যায় পেজের উপরে, লেফটে, সেন্টারে, রাইটে। আবার এখান থেকে পেজ বিভিন্ন ফরম্যাটে আপনারা পেজ নাম্বারগুলো দিতে পারবেন। হেডারের মাধ্যমে পেজ নাম্বার দেওয়া যায়, আপনি শুধু পেজ নাম্বার দিতে চাইলে আমরা পেজ নাম্বারের মাধ্যমে ব্যবহার করতে পারি। এখানে আছে বটম অফ পেজ হচ্ছে পেজের এখানে যাবে, দেখেন ভিউয়ার্স বিভিন্ন স্টাইল আছে, এখানে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। পেজ মার্জিন দিলে হচ্ছে পেজের মার্জিনের যাবে, দেখেন ভিউয়ার্স এটা যদি সিলেক্ট করি, দেখেন ভিউয়ার্স এই পেজ 1টা কোথায় আসছে, আমার ঠিক মার্জিনের বাম পাশে। এভাবে পেজ 1 এখানে যাবে, পেজ 2, এগুলো বিভিন্ন ফরম্যাটিং স্টাইল, আপনারা এগুলো এক একটা ব্যবহার করে দেখতে পারেন। এটা আবার উঠাই দিতে চাইলে আমরা এটা যেহেতু পেজ নাম্বারে দিছি, তা পেজ নাম্বারে গিয়ে দেবো রিমুভ পেজ নাম্বার, ভিউয়ার্স পেজ নাম্বার কিন্তু চলে যাবে। তো পেজ নাম্বারের এই ক্যাটাগরিগুলো আশা করি আপনারা প্রত্যেকটা সিলেক্ট করে করে দেখবেন, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা ফরম্যাটিং এর যে কাজগুলো এগুলো আপনারা দেখবেন। পেজ নাম্বার, হেডার এন্ড ফুটার এগুলো দিতে চাইলে আপনারা অনেক সময় দেখবেন যে বইয়ের উপরে কিন্তু একটা হেডিং থাকে, এটা কিন্তু বইয়ের প্রতি পেজে পেজে থাকে, তো এইটা দিতে গেলে হেডার এন্ড ফুটারের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স হেডার, ফুটার এবং পেজ নাম্বার 3টা বুঝতে পারছেন আশা করি। এবার আমরা চলে আসি টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে ডকুমেন্টের ভিতরে যদি বক্স আকারে কোনো কিছু লিখতে চাই তখন টেক্সট বক্স ব্যবহার করব। ভিউয়ার্স আমার এখানে একটা ঘর বা ছবির একটা ঘরের দরকার, আমরা টেক্সট বক্সে যাব, গিয়ে এখান থেকে প্রথমটা সিলেক্ট করব, সিম্পল টেক্সট বক্স। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু টেক্সট বক্স এখানে চলে আসছে। তো ভেতরের লেখাগুলো আমরা ডিলিট দিয়ে দেবো। এবার এখানে আমরা লিখলাম ফটো। তো ফটো লেখার পর ভিউয়ার্স আমার ফটোটা কিন্তু এখানে চলে আসছে, এটা আমরা একটু হোমে যাব, হোমে গিয়ে লেখাটা আমরা মাঝে নিয়ে নিলাম, তাহলে লেখাটা কোথায় চলে গেল, মাঝে। এবার আমি বক্সটা এখান থেকে ছোট বড় করতে পারি। তো এই বক্সের দেখেন চারপাশে ডটের মতো আছে, তো ডটের এখানে গিয়ে আমরা কর্নারে গেলে কার্সরটা অ্যারোর মতো হবে, তারপর চাপ দিয়ে ধরে এটা আমরা এখান থেকে ছোটও করতে পারি, আবার এখান থেকে ধরে বড়ও করতে পারি। তো এইভাবে আমরা টেক্সট বক্স ছোট বড় করে এটা আমরা পেজের উপরে বামে আপনি যেখানে খুশি সেখানে বক্সটা নিতে পারবেন। বক্সের স্বাধীনতা আপনার ডকুমেন্টের সমস্ত জায়গায় বক্সের স্বাধীনতাটা থাকবে, আপনি বক্স যেখানে সেখানে খুশি নিতে পারবেন। অনেক সময় ডকুমেন্টের ভিতরে আমরা বক্স আকারে ঘর করে কোনো কিছু লিখতে হয়, তখন আমরা টেক্সট বক্স ব্যবহার করব। এই টেক্সট বক্সটা কিন্তু আবার কালার করা যায় ভিউয়ার্স। টেক্সট বক্সের এখানে যাব, টেক্সট বক্সে যাব, ভিউয়ার্স দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কিন্তু আমার বক্সের কালার কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। বক্সের ভেতরের যে কালারটা সেটাকে বলা হয় ফিল কালার, আর বাইরের যে বক্সের যে চারপাশের যে বর্ডারটা থাকে সেটাকে বলা হয় শেপ। আউটলাইনটা হচ্ছে বক্সের চারপাশে। তো আমরা ফিলে গিয়েও আমরা এভাবে কালার করতে পারি। ভিউয়ার্স দেখেন আমরা যে কালার করব সেখানে হবে, এখানে শেপ আউটলাইনে গিয়ে আউটলাইনের কালার করে দেওয়া যায়। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু বক্সের আউটলাইনটা কালার হয়ে গেছে। এইভাবে বক্সের আউটলাইন আমরা মোটা চিকন বিভিন্ন উপায়ে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই টেক্সট বক্সটা যদি আপনি ব্যবহার করতে চান এভাবে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। শেপ শেপের কাজ হচ্ছে ভিউয়ার্স আপনি যে বক্সটা নিছে এটা আমরা শেপে পরিবর্তন করে দিতে পারি। তো যদি এটা অ্যারো দিই ভিউয়ার্স আমার এটা অ্যারো হয়ে গেছে। আবার চেঞ্জ শেপে যাব, আমি যদি এখানে যে শেপটা দেবো সেই শেপের আমার এখানে বক্সটা সেই শেপ আকৃতি ধারণ করবে। তো এইভাবে আমরা যদি আমাদের প্রয়োজন মতো বিভিন্নভাবে শেপ আমরা চেঞ্জ করে করতে পারি। তো এখান থেকে আমরা আবার আগের মতো করতে চাইলে এটা এখান থেকে আমাকে যেতে হবে রেক্টাঙ্গেল, এটা দিলে আমার আগের মতো টেক্সট বক্সটা হয়ে যাবে। তো এই যে টেক্সট বক্স আনার পরে যে বক্সের যে বিভিন্ন ধরনের কাজ, এখান থেকে আমরা এই টেক্সট বক্স যে মেনু ট্যাবটা আছে এখান থেকে আমরা কাজ করব। এই যে শ্যাডো ইফেক্ট আছে ভিউয়ার দেখেন টেক্সট বক্সের চারপাশে একটা শ্যাডো ইফেক্ট পড়ছে, এইগুলো সমস্ত কিছুই টেক্সট বক্সের কাজ। আপনারা এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পাবেন। 3D ইফেক্ট আছে, 3D কোয়ালিটির ইফেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এভাবে ব্যবহার করে দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে পজিশনটা হচ্ছে আমি এই বক্সটা কোথায় নেব, আমি কি পেজের বামে নেব, সেন্টারে নেব না রাইটে নেব। যদি আমি লেফটে দিই বক্সটা আমার লেফটে চলে আসছে, যদি আমি এটা সেন্টারে দিই তাহলে টেক্সট বক্সটা আমার মাঝে চলে আসবে, যদি আমি এখানে রাইটে দিই আমরা রাইটে। এভাবে আমি বক্সের পজিশন কি করতে পারি, ইচ্ছা মতো লেফট, সেন্টার, রাইট 3ভাবেই করতে পারি। আর তাছাড়া আমি বক্সটা ইচ্ছা মতো কি করতে পারি, মাউসের কার্সর দিয়ে আমি ইচ্ছা মতো সরানোরা করতে পারি। তো ভিউয়ার্স টেক্সট বক্সটা আবার যদি ডিলিট করতে চাই টেক্সট বক্সের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিলে টেক্সট বক্সটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি বক্সের বিভিন্ন পজিশন চেঞ্জ করে আপনার ডকুমেন্টে কাজ করতে পারবেন। ভিউয়ার্স এরপরে চলে আসে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট হচ্ছে যদি ডকুমেন্টে আমাদের কোনো টেক্সট সুন্দর করে লেখার দরকার হয় তখন ওয়ার্ড আর্ট ব্যবহার করব। তো আমার এই মাই হবি প্যারাগ্রাফটা এটা আমরা সিলেক্ট করি, এই লেখাটা আমরা কপি করে নিই, হোমে গিয়ে কপি করে নিই। এখন আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে যাই। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে, আমরা যেখান থেকে একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করি, ধরেন আমরা এটাই সিলেক্ট করলাম, করার পরে দেখেন ভিউয়ার্স আমার এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা ওকেতে প্রেস করি। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু আগের যে লেখাটা এটা কিন্তু একটু ডিজাইনফুল হয়ে আসছে। তো এটা হচ্ছে
এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট স্টাইলে বিভিন্ন ধরনের আমরা স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এই ওয়ার্ড আর্ট আসার পরে এই ওয়ার্ড আর্ট আমাদের এই বক্সটা এখানে ধরে আমি ছোটও করতে পারি, আবার বড়ও করতে পারি। আবার ভিউয়ার্স, এটা যদি আমি কালার করতে চাই, এখানে আমার যে কালারটা আছে এটা কালার চেঞ্জ করতে গেলে আমাদের ওয়ার্ড আর্ট ট্যাবে যেতে হবে। গিয়ে এখান থেকে আমাদের দেখেন ভিউয়ার্স, এটার শেপ ভেতরের কালারটা, তাহলে আমাকে যাবে শেপ ফিলে গিয়ে আমরা ভেতরের কালার পরিবর্তন করে দিতে পারি। আবার শেপ আউটলাইন, দেখেন ভিউয়ার্স যে মাই হবি প্যারাগ্রাফ এই লেখাটার চারপাশে কিন্তু একটা আউটলাইন আছে। তারপর শেপ আউটলাইনে গিয়ে এটার আউটলাইনও কি করতে পারি, পরিবর্তন করে দিতে পারি। এভাবে আপনারা ওয়ার্ড আর্ট নিয়ে এসেও আপনারা ডকুমেন্টে কাজ করতে পারবেন। যখন এটা আপনি প্রিন্ট করবেন দেখবেন এরকম কালারফুল হয়ে প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা যে ওয়ার্ড আর্টটা নিয়েছি এটা আমরা একটু ভিন্ন ক্যাটাগরির ওয়ার্ড আর্ট নিতে গেলে যেতে হবে ওয়ার্ড আর্ট স্টাইল। এখানে গিয়ে দেখেন ভিউয়ার্স, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমার ওয়ার্ড আর্টটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি যে কোনো ধরনের ওয়ার্ড আর্ট আমরা পরিবর্তন করতে পারি। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে যে ওয়ার্ড আর্টটা দরকার হবে আপনারা এখান থেকে সেটাই ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে ডকুমেন্টে কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। আবার এই ওয়ার্ড আর্টটা আপনি যদি রিমুভ করতে চান তাহলে ওয়ার্ড আর্টের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দেবেন, ওয়ার্ড আর্ট কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আবার আমরা আনবো কীভাবে, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট ক্লিক করব। ক্লিক করার পর আমার এখান থেকে স্টাইল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ওই লেখাটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে আমরা কিবোর্ড থেকে ওকে দেবো। ওকে দিলে আমার এই যে লেখাটা চলে আসবে। এবার সেভাবে আপনি ওয়ার্ড আর্ট স্টাইল দিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট নিয়ে আপনি ডকুমেন্টে কাজ করতে পারবেন। ওয়ার্ড আর্টটা কিন্তু খুব সুন্দর একটা কাজ। দেখেন আমার সুন্দর ডকুমেন্টে আমার ওয়ার্ড আর্টটা থাকলে আমার ডকুমেন্টে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এভাবে ওয়ার্ড আর্ট, এখান থেকে আমরা ওয়ার্ড আর্টটাকে বিভিন্ন কালার টালার তো দেখলেন, এইগুলা চেঞ্জ শেপটা হচ্ছে ওয়ার্ড আর্টের শেপ। দেখেন ভিউয়ার্স, এই ওয়ার্ড আর্টটা এরকম গোল রাউন্ড যেভাবে আপনি স্টাইল করবেন সেভাবেই হয়ে যাবে। এটা একটু ভিন্ন ক্যাটাগরির, দেখেন ভিউয়ার্স এরকম ঢেউয়ের মতো হয়ে যাবে। এটা যদি দিয়ে আমরা ওয়ার্ড আর্টটা কিরকম হয়েছে, ঢেউয়ের মতো। এভাবে আপনি ওয়ার্ড আর্ট চেঞ্জ শেপের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড আর্ট পরিবর্তন করতে পারবেন। আবার এখানে শ্যাডো আছে ভিউয়ার্স, দেখেন ওয়ার্ড আর্টের শ্যাডো, এটা কিন্তু আমরা টেক্সট বক্সে দেখে আসছি। ওয়ার্ড আর্ট শ্যাডো 3D ইফেক্ট আপনারা করতে পারবেন। যে কাজগুলো আমরা ইতিপূর্বে দেখে আসছি এগুলা বিভিন্ন ফরম্যাটিংয়ের কাজ, এই ফরম্যাটিংয়ের কাজগুলো আপনারা দেখবেন। তো ওয়ার্ড আর্টটা আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, ওয়ার্ড আর্টটাও আশা করি বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা ইনসার্টের যে ট্যাব, এই ট্যাবের কিন্তু কাজগুলা খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো বিশেষ করে বারে বারে প্র্যাকটিস করে দেখবেন। তো এবার চলে আসি ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ হচ্ছে ভিউয়ার্স, আমাদের যে এই যে প্যারাগ্রাফটা লিখছি, প্যারাগ্রাফের যে আইটা, এটা আমরা একটু ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করব। তো এটা সিলেক্ট করে ড্রপ ক্যাপে যাব। ড্রপ ক্যাপে ভিউয়ার্স দেখেন, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আইটা কি হয়ে গেছে, বড়। এটা একটা হচ্ছে ইন মার্জিন, আর একটা হচ্ছে এটা হচ্ছে ইন মার্জিন, মার্জিনের ভেতরে থাকবে, এটা হচ্ছে মার্জিনের বাইরে থাকবে। এভাবে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা শব্দ আমরা কিভাবে ড্রপ ক্যাপের মাধ্যমে করতে পারি। তো ভিউয়ার্স দেখেন আমার আইটা কি হয়ে গেছে, বড়, এবং এরপর থেকে লেখাগুলো শুরু হয়েছে। এটাও এক ধরনের স্টাইল। আপনারা এভাবে যদি মনে করেন যে করতে পারবেন, সেটাও আপনারা ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। তো ড্রপ ক্যাপে গিয়ে যদি আমি এটা নাম দিই তাহলে ভিউয়ার্স দেখেন আমার লেখাটা কি আগের মতো হয়ে গেছে। তো এই যে অনেক সময় দেখা যায় যে অনেক প্যাসেজ বা প্যারাগ্রাফে আমাদের সামনে লেখাটা ফ্রন্টটা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স একটা ওয়ার্ড বড় থাকে, তো তখন আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে এটা আমরা করতে পারবো। তো ভিউয়ার্স, এই যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো কিন্তু খুবই, এই যে কাজটা, এগুলো সমস্ত কিছু টেক্সটের কাজ। এই টেক্সটের কাজগুলো আশা করি আপনারা ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, সিগনেচার লাইনটা হচ্ছে এটা অনলাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা দরকার নেই। আমরা ডেট অ্যান্ড টাইমে যাই। ডেট অ্যান্ড টাইমটা কিনা আমরা একটু আগে দেখে আসছি। এখান থেকে আমরা সহজেই ডেট অ্যান্ড টাইমটা দিতে পারবো। ভিউয়ার্স দেখেন, এটা সিলেক্ট করে যদি দিই, এখানে আমার ডেট অ্যান্ড টাইমটা কী হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। ডকুমেন্টের যেখানে আপনার ডেট অ্যান্ড টাইমটা দরকার হবে, আইবিএমটা যেখানে রাখবেন, রেখে আপনারা ডেট অ্যান্ড টাইমে যাবেন, গিয়ে এখানে ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটে সিলেক্ট করে ওকে প্রেস করবেন। ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু ডেট অ্যান্ড টাইমটা চলে আসছে। ডেটও সাথে থাকবে, আবার টাইমও সাথে থাকবে। অবজেক্টের কাজটা একটু ভিন্ন। ভিউয়ার্স অবজেক্টে একটু দেখেন, অবজেক্টে সিলেক্ট করার পর আমরা সিলেক্ট অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমাদের ভিউয়ার্স অনেক সময় ওয়ার্ডের ভিতরে এক্সেলের চার্ট করার দরকার হয়। তো ওয়ার্ডের ভিতরে এক্সেলে আমরা কীভাবে চার্ট করব, তো সেটা আমরা একটু দেখি। সেই ওয়ার্ডের মধ্যে এক্সেলের চার্ট করতে গেলে আমাদের যেতে হবে অবজেক্টে। তো অবজেক্ট সিলেক্ট করব, তারপর অবজেক্ট আবার ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা এক্সেল 97/2003 এটা সিলেক্ট করব, করে আমরা ওকে দেবো। তো ভিউয়ার্স দেখবেন ডকুমেন্টে আমার এক্সেলের যে চার্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো ভিউয়ার্স দেখেন এক্সেলের চার্ট কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমরা এখানে এক্সেলে আমরা জানি যে এক্সেলে কোনো আমার টেবিল করার প্রয়োজন হয় না, এক্সেলের টেবিল অটোমেটিক করাই থাকে। তো এখানে আমি যে কোনো ধরনের এক্সেলের যে কাজ সেটা আমরা ওয়ার্ডের ভিতর এখানে করতে পারবো। তো এই যে কাজটা, এটা কিন্তু আমরা কোথা থেকে নিলাম, অবজেক্ট থেকে নিলাম। এভাবে আমরা অবজেক্ট থেকে এক্সেলের চার্ট নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টও নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স এখানে আমরা পাওয়ার পয়েন্ট দেখি,
এই যে পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্ট আমরা স্লাইড বা প্রেজেন্টেশন, আমরা এখানে স্লাইড সিলেক্ট করে দিলে আমার এখানে কিন্তু পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের যে পেজটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো অবজেক্ট হচ্ছে এখানে আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আর একটা অ্যাপ্লিকেশন কীভাবে আমরা কাজ করতে পারি সেটা আমরা এভাবে কাজ করতে পারি। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইডের যে শেপটা সেটা এখানে চলে আসছে। স্লাইড লেআউটের আমাদের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আমরা করতে পারবো। ভিউয়ার্স অনেক সময় আমাদের টেক্সট অনেক ইমেজ থাকে, তো সেটা আমরা ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারি। তো এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। ভিউয়ার্স এটা আমার পিডিএফ ফাইল, এটা আমরা যদি ইনসার্ট দিই তাহলে ওই ফাইলের যে টেক্সটটা সেটা আমার ওয়ার্ডে কিন্তু চলে আসবে। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু ওই যে আমার যে পিডিএফ ফাইলটা আমার কোথায় চলে আসছে, আমার কিন্তু ডকুমেন্টে এখানে চলে আসছে। তো এইভাবে আমি যে কোনো ফাইল আমরা ডকুমেন্টে স্থাপন করতে পারি। কিসের মাধ্যমে? অবজেক্টের মাধ্যমে। তো এটা আবার ডিলিট করে দেবো আমি, এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে এগুলো কী হয়ে যাবে, আবার ডিলিট হয়ে যাবে। তো এইভাবে অবজেক্টের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় ডকুমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবজেক্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। ভিউয়ার্স এখন আমরা চলে আসি ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে কি, আমাদের ডকুমেন্টে অনেক সময় বীজগণিতের বিভিন্ন ধরনের সূত্র লিখতে হয়। তো বীজগণিতের সূত্র লেখার জন্য আমরা ইকুয়েশনটা ব্যবহার করব। তো আমি ইকুয়েশনে সিলেক্ট করব। ইকুয়েশন সিলেক্ট করার পর আমরা একটা ঘর চলে আসবে, এখানে লেখা আছে টাইপ ইকুয়েশন হেয়ার, মানে আমরা ইকুয়েশনটা এখানে লিখতে পারবো। তো আমরা এখান থেকে যদি লিখতে চাই, আমরা যদি একটা সূত্রের ফরম্যাট লিখতে চাই, ধরেন √5 যদি লিখতে চাই, তাহলে আমার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে আমার সিম্বলের যে বক্সটা আছে, সিম্বল হচ্ছে সূত্রের মধ্যে অনেক সিম্বল দরকার হয়, সেই সিম্বলগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। যেমন এটার নাম হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল নট ইকুয়াল। এই যে যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের কাজ হচ্ছে যে ভাগ আকারে কোনো কিছু লিখতে চাইলে তখন আমরা ফ্র্যাকশন ব্যবহার করব। পার্সেন্টেজ লিখতে গেলে ফ্র্যাকশনগুলো ব্যবহার করব। স্ক্রিপ্ট হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এইগুলো আমরা ব্যবহার করার জন্য স্ক্রিপ্ট ব্যবহার করব। রেডিকেলে আমরা পাবো হচ্ছে রুটের যে কাজগুলো, সেই রুটের কাজগুলো এখান থেকে ব্যবহার করব। ইন্টিগ্রালে পাবো এফ সামেশন, এফ মেথডের যে সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। লার্জ অপারেটরে পারবো ই সামেশনে। প্রত্যেকটা কিন্তু আমার এখানে সূত্রের যে কাজগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। সূত্র টাইপ করার সময় কিন্তু আমাদের এইগুলো আমার খুবই দরকার। তো এইগুলো আমরা এখান থেকে ব্যবহার করবো। ব্র্যাকেট আছে, এখানে সিন থেটা আছে, কস থেটা আছে, বিভিন্ন ধরনের এখানে সূত্রের চার্ট আছে। ম্যাট্রিক্সের যে কোশ্চেনগুলো করতে হয় তখন আমরা ম্যাট্রিক্স ব্যবহার করব। তো এইভাবে আমরা এইগুলো কাজ করতে পারি। তো ভিউয়ার্স আমি একটা সূত্র টাইপ করে দেখাই। তো এখানে লিখতে হবে, যেমন আমি লিখতে দিলাম √5। তো আমি রেডিকেলে যাব, রেডিকেলে গিয়ে এটা সিলেক্ট করবো রুট সিলেক্ট করার পর দেখেন ভিউয়ার্স আমার কিন্তু রুট আসছে। এই যে এখানে ক্লিক করে আমাদের 5 দিয়ে দেবো, তাহলে আমার এটা √5 কিন্তু হয়ে গেল। তো এটা কিন্তু আমার কিবোর্ড থেকে কোনোভাবেই লেখা সম্ভব না, এটা লিখতে গেলে আমাকে অবশ্যই ইকুয়েশন ব্যবহার করতে হবে। ভিউয়ার্স আমি আরেকটা সূত্র লিখি, এখানে আমাকে লিখতে হবে tan থেটা। তো আমরা এখানে যাব, ফাংশনে যাব, ফাংশনে গিয়ে এখান থেকে আমাদের tan সিলেক্ট করতে হবে। তো আমার এখানে tan আসছে, এবার থেটাটা এখানে বসবে। তো এই ঘরে ক্লিক করে আমরা থেটা দেবো। তো থেটাটা আমাদের সিম্বল থেকে নিতে হবে। তো এই যে সিম্বলে যাব, সিম্বল থেকে গিয়ে আমরা এখান থেকে থেটা সিলেক্ট করব। এখানে কিন্তু সিম্বল অনেক ধরনের আছে, তো আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে ব্যবহার করে নিবেন। তো এই যে আছে থেটা সিলেক্ট করবো, তো tan থেটা চলে আসছে। খুব সহজেই কিন্তু ভিউয়ার্স এটা চলে আসবে। তো ইকুয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের টাইপিং এর দরকার হয় বা প্রশ্ন করার ক্ষেত্রে ইকুয়েশনের বীজগণিতের সূত্র লিখতে হয়, তখন আমরা ইকুয়েশন ব্যবহার করব। আবার এখানে যদি পাওয়ার আকারে লিখতে চাই তাহলে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে গিয়ে যে রুল পাওয়ার দিয়ে লিখতে পারি। যদি আমি লিখতে চাই a² তাহলে এখানে a লিখবো, আর এই উপরের ঘরে দিয়ে দেবো আমরা 2, তাহলে এটা কি হয়ে যাবে a²। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের a² + b² সূত্র লিখতে পারি, a + b² সূত্র লিখতে পারি। a + b² 2 যদি লিখতে চাই তখন আমাদের যেতে হবে, আগে আমাদের সিলেক্ট করতে হবে, আগে আমাকে পাওয়ার সিলেক্ট করতে হবে। তো পাওয়ার সিলেক্ট করে নিলাম আমি। এবারে এই ঘরে আমাকে নিতে হবে ব্র্যাকেট। তো আমরা এখান থেকে ব্র্যাকেট সিলেক্ট করি, ব্র্যাকেট নিই। এবার ব্র্যাকেটের মধ্যে এখানে আমার নিতে হবে ফ্র্যাকশনে নিয়ে আমরা এভাবে ভাগ দিই। তাহলে এখানে লিখবো a + b, আর এখানে লিখবো 2, a + b/2। এবার পাওয়ার দেবো, আমার এখানে ক্লিক করে আমি এখানে 2 দিয়ে দেবো, তাহলে আমার এটা হয়ে যাবে a + b² 2। দেখেন ভিউয়ার্স এভাবে আমি খুব সহজে বীজগণিতের যে কোনো সূত্র আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো।
ভিউয়ার্স আমরা কিন্তু এর সাথে সাথে টেক্সটও লিখতে পারি। তো আমার এই সূত্র বসানো হয়ে গেলে আমি এই বক্সের বাইরে ক্লিক করে এখান থেকে আমি কিবোর্ড থেকে টেক্সটও লিখে দিতে পারি। এভাবে আপনারা টেক্সটের সাথে সাথে আপনারা ইকুয়েশন ব্যবহার করতে পারেন। আবার ধরেন টেক্সট কিছুটা লেখার পর এখানে ইকুয়েশন দরকার, তো আবার যাবেন ইনসার্টে গিয়ে আবার ইকুয়েশনে ক্লিক করবেন। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ইকুয়েশনের বক্স চলে আসছে। তারপরে আপনার প্রয়োজনীয় ইকুয়েশনটি ব্যবহার করে আবার এখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন। তো এই যে ইকুয়েশনটা কিন্তু আপনারা দেখবেন এবং বারে বারে সমস্ত কিছুগুলো দেখবেন। এখান থেকে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। বিশেষ করে সিম্বলটা দরকার হয় আর স্ট্রাকচার হচ্ছে আমার ইকুয়েশন লেখার জন্য যে কাঠামোটা, সেই কাঠামোটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স এবার আমরা চলে আসি সিম্বল হচ্ছে কি কিবোর্ডে নাই এমন কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে আমরা সিম্বল ব্যবহার করি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু অনেক সময় এভাবে লিখতে হয় প্রশ্ন করার ক্ষেত্রে, বিশেষ করে 10 এখন একটা ক্রস চিহ্ন, ইনটু চিহ্ন। তো আমাদের কিন্তু ইনটু কিন্তু কিবোর্ডে নাই। তো আমরা এই ইনটুটা নিতে গেলে কোথায় যাব? সিম্বলে গিয়ে এখানে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু সাধারণত সামনের দিকে থাকে, যদি না থাকে যাবেন মোর সিম্বলে যাওয়ার পর ভিউয়ার্স দেখেন ওয়েন্ডিংস টু এখানে আমরা পাবো। তো দেখেন ভিউয়ার্স এটা একটা গুণ। এভাবে আপনারা নিচে একটু সার্চ দিবেন, খুঁজলে আপনারা নিচে এখানে পাবেন। ভিউয়ার্স দেখেন এই যে গুণ চিহ্ন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো ধরেন আপনার এখান থেকে যেটা দরকার সিলেক্ট করে কি দিবেন? ইনসার্ট। ভিউয়ার্স দেখেন 10 গুণন চলে কিন্তু আসছে। এভাবে আপনার যে সিম্বলটা দরকার সেটা আপনারা এখান থেকে সিম্বল থেকে খুব সহজেই নিতে পারবেন। 10 × 2 = 20। এভাবে আপনারা কিন্তু সিম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সিম্বলটাও কিন্তু ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, তখন সেখান থেকে আপনারা সিম্বল নিতে পারেন। আবার অনেক সময় দরকার হয় টিক চিহ্ন। তো আমরা সিম্বলে যাব, সিম্বলে গিয়ে মোর সিম্বলে গিয়ে এখানে টিক চিহ্ন অনেক সময় দরকার হয়। দেখেন ভিউয়ার্স যে এইভাবে টিক, এটা সিলেক্ট করে আপনি যখন ইনসার্ট দেবেন এটা কিন্তু এইভাবে চলে আসবে। প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু সিম্বলটা বেশি ব্যবহৃত হয়। শুধু প্রশ্ন না, যে কোনো ডকুমেন্ট টাইপের ক্ষেত্রে বাংলা ইংরেজি আমরা টাইপ করার ক্ষেত্রে কিন্তু সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ হয়। অনেক সময় টেলিফোনের সিম্বল থাকে, রিসিভারের সিম্বল থাকে, আমরা এখান থেকে সিম্বল কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল এখানে ব্যবহার করতে পারি। যেমন এটা টেলিফোনের আইকন, এটা রিসিভারের আইকন, এটা কেচির আইকন, এটা পেনের আইকন। এভাবে আপনার অসংখ্য সিম্বল দেখবেন ভিউয়ার্স, এখানে আপনারা সিম্বল পাবেন। এখানে ফ্রন্ট নামে একটা অপশন আছে, ফ্রন্টের এখানে ক্লিক করলে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ওয়েন্ডিংস 2, ওয়েন্ডিংস 3, এখানে বিভিন্ন ধরনের আপনারা ফ্রন্ট পাবেন। তো ফ্রন্ট যেটা সিলেক্ট করবেন সেখানে আপনি ওই ক্যাটাগরির সিম্বলগুলো এখানে দেখতে পাবেন ভিউয়ার্স। তো দেখেন এই যে সিম্বলগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আবার এই সিম্বল বাংলা হিসেবেও ব্যবহার করতে পারি। তো বাংলা ব্যবহার করতে গেলে আমাকে এখানে যেতে হবে, বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো বাংলা ফ্রন্ট আমরা যদি ইউনিকোডে লিখি তাহলে সিলেক্ট করতে হবে নিকশ। তো ভিউয়ার্স এখানে আমাকে নিকশ খুঁজতে হবে। আমরা একটু নিকশ সার্চ দিয়ে এখানে আমাকে সিলেক্ট করে বের করতে হবে। এই যে ভিউয়ার্স নিকশ বাংলা যদি সিলেক্ট করে দেখেন ভিউয়ার্স আমার এখানে কিন্তু নিকশের চলে আসছে। যদি আমি সিলেক্ট করি সুতুনি MJ, তাহলে আমাকে এখানে সুতুনি S এর সিরিয়ালে যেতে হবে। ভিউয়ার্স যে সুতুনি MJ এখানে দেখেন বাংলা কিন্তু অনেক যুক্ত বর্ণ আছে। তো আপনারা যে যুক্ত বর্ণটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন 6 দিয়ে ইনসার্ট দেন ভিউয়ার্স, দেখেন এটা কিন্তু 6 চলে আসছে। এভাবে হয় নয়, এভাবে আপনার যে যুক্ত বর্ণ দরকার হবে সেটা আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন সিম্বলটা যেটাই দরকার হবে সিলেক্ট করে শুধু আপনি ইনসার্টে ক্লিক করবেন, দেখবেন ভিউয়ার্স এটা কিন্তু টেক্সট আকারে এখানে চলে আসবে। তো এই যে ইনসার্ট ট্যাবের যে কাজগুলা আমরা হেডার থেকে শুরু করে এই পাশ থেকে সিম্বল পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। আপনারা এটা প্র্যাকটিস করবেন, আপনারা নিজে চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটা লং হয়ে গেল, অনেক ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।